প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিটি বিষয়ে সদ্যই একটি বিতর্ক, যেটি এখনো থামেনি। আর সেই বিতর্কটি ছিল, প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনাদের মনে আছে, প্রসিকিউটরদের একজন সাইমুম রেজা তালুকদারকে নিয়ে একটি দুর্নীতির প্রশ্ন উত্থাপিত হয়েছিল অতি সম্প্রতি। আর সেই প্রশ্নটি ছিল, আন্তর্জাতিক অপরাধ আদালতে চট্টগ্রাম ৬ আসনের সাবেক সংসদ সদস্য, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, ৫ বারের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর মামলায় এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যে মামলাটি হয়েছিল সেটি ছিল চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল চলাকালে ২০২৪-এর ১৬ জুলাই চট্টগ্রাম শহরে ৩ জন নিহত হন ছাত্র জনতা। আর তার দুদিন পর ১৮ জুলাই ২০২৪ আরও ২ জন নিহত হন। তো সেই সময়ে এই হত্যাকাণ্ডের সঙ্গে নাম জড়িয়ে যায় সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। তো যথারীতি তিনি আসামি হন, অভিযুক্ত হন আন্তর্জাতিক অপরাধ আদালতে। আর অভিযোগকারী হিসেবে যার নাম এসেছে তিনি হলেন সেই সময়ের চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান সমন্বয়ক মোহাম্মদ সম্রাট রোবায়েত। তো তিনি ছিলেন তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ক, বাট এখন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী। তিনি ছিলেন অভিযোগকারী। এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনেন তিনি আইসিটিতে বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে। তো সেই মামলা বিচারাধীন আছে, তদন্ত চলছে এবং এবিএম ফজলে করিম চৌধুরী গ্রেপ্তার হন। তো সম্প্রতি সাইমুম রেজা চৌধুরী, যার কথা বলছিলাম, প্রসিকিউটর, তার বিরুদ্ধে অভিযোগ এসেছিল যে তিনি বেআইনিভাবে অসৎ উদ্দেশ্যে এবিএম ফজলে করিম চৌধুরীর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছিলেন, তাকে জামিন পাইয়ে দিবেন এই আশ্বাস দিয়ে, এবং সেই জন্য তিনি ১ কোটি টাকা ঘুষ দাবি করেছিলেন। এই বিষয়ে তার সঙ্গে তার পরিবারের সদস্যদের বেশ কয়েক দফা টেলিফোনিক কনভারসেশন হয়, ফোনালাপ, এবং সেগুলোর রেকর্ড আবার ঘটনাচক্রের প্রথম আলো এবং নেত্র নিউজের কাছে আছে। কারণ এই দুটো সংবাদ সংস্থা বা সংবাদ মাধ্যম যৌথভাবে একটি অনুসন্ধানী তদন্ত চালায় এই বিষয়ে। সো তাদের কাছে নির্ভরযোগ্য অডিও ক্লিপিং আছে, এটি আমরা জানতে পেরেছি। তো সেই সাইমুম রেজা চৌধুরী কাণ্ডে যখন আইসিটি তোলপাড়, এই বিষয়ে যখন সব জায়গায় কথা হচ্ছে, তখনই আবার আরেকটি অভিযোগ আসলো নতুন করে। তার আগে একটু বলে নেয় ভালো, সাইমুম রেজা চৌধুরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা যদ্দূর জানতে পেরেছি, তাকে সেই মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তখনকার চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম। সাইমুম রেজা চৌধুরীর বিরুদ্ধে কিছু অভিযোগ পেলে, যদিও সেটি ছিল আনসাবস্ট্যান্সিয়েটেড কিংবা আনভেরিফাইড, জাস্ট অভিযোগ ছিল, প্রমাণ করা যায়নি বা প্রমাণিত না বিষয়গুলো। তো সেই অভিযোগের ভিত্তিতে তিনি সাইমুম রেজা চৌধুরীকে এবিএম ফজলে করিম চৌধুরীর মামলা থেকে অব্যাহতি দিয়েছিলেন, কিন্তু তিনি ট্রাইব্যুনালে কাজ করছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এইটুকু তার সম্পর্কে জানা গেছে। আর সম্প্রতি সাইমুম রেজা চৌধুরী পদত্যাগও করেছেন ট্রাইব্যুনাল থেকে। এইসব বিষয়গুলো যখন মিডিয়ায় চলে আসে, তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এই গেল তার বিষয়। আচ্ছা, তো তার বিষয়ে ইতিমধ্যে কিছু অগ্রগতিও হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি জনাব তাজুল ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময় গত বছর ২০২৪-এর ৫ সেপ্টেম্বর আইসিটিতে জয়েন করেন চিফ প্রসিকিউটর হিসেবে, এবং এবছরের ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বিএনপি দলীয় সরকার তাকে তার পদ থেকে সরিয়ে দিয়ে তাকে রিপ্লেস করা হয়। তার জায়গায় নিয়োগ দেওয়া হয় জনাব আমিনুল ইসলামকে, বিএনপি দলীয় চিফ প্রসিকিউটর জনাব আমিনুল ইসলাম। তো আমিনুল ইসলাম এখন ৫ সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছেন সাইমুম রেজা চৌধুরীর তালুকদারের বিরুদ্ধে
যে ঘুষ দাবি করবার অভিযোগ আছে সেইটি খতিয়ে দেখবার জন্যে, তদন্ত করবার জন্যে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। সেইটি এখন কাজ করছে তদন্ত কমিটি। আচ্ছা, তো এরই মধ্যে যেটি বলছিলাম, আবার নতুন করে অভিযোগ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে। এর আগে আরেকটু পেছনে একটু ফ্ল্যাশব্যাকে দেখে নিই, আরেকটি অভিযোগ অতীতে তাজুল ইসলামের বিরুদ্ধে এসেছিল, আর সেই অভিযোগটি করেছিলেন আরেকজন প্রসিকিউটর, সুলতান মাহমুদ, BM সুলতান মাহমুদ। তিনি অভিযোগ করেছিলেন যে তাজুল ইসলাম তার পজিশনকে কাজে লাগিয়ে ট্রাইব্যুনালকে টাকা কামাবার একটি ফাঁদ হিসাবে তৈরি করে ফেলেছিলেন। টাকা কামাবার জন্য তার চেয়ারকে ব্যবহার করতেন, তাজুল ইসলাম সিন্ডিকেট বলেছেন তিনি। এই গুরুতর অভিযোগ, এই অভিযোগ নিয়েও সারা দেশে তোলপাড় হয়েছিল, বিভিন্ন মহলে কথা হয়েছিল, কারণ দেশের মানুষ কিন্তু তাজুল ইসলামের ওপর চিফ প্রসিকিউটর হিসেবে তিনি যেভাবে কাজ করছিলেন, আমরা সাদা চোখে যা দেখতে পাই, তিনি নিরলসভাবে চেষ্টা করেছেন যাতে মানবতা বিরোধী অপরাধের দায়ে যাদের বিরুদ্ধে অভিযোগগুলো এসেছে তাদের সাজা হয়, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে জুলাই অভ্যুত্থান হয়েছিল, জুলাই যোদ্ধারা, জুলাই শহীদরা ন্যায় বিচার পান। তো তিনি নিরলস চেষ্টা করেছেন। শুধু তাই না, তিনি গুম বিষয়ে যেসব অভিযোগ এসেছে সেই সব অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও মামলা করেছেন, তাদেরকে সাজা যাতে তারা পান সেই বিষয়টি নিশ্চিত করবার চেষ্টা করেছেন। এবং 15 জনের মতো সামরিক কর্মকর্তা, যেখানে লেফটেন্যান্ট কর্নেল থেকে শুরু করে মেজর জেনারেলও আছেন কিংবা লেফটেন্যান্ট জেনারেল, এই 15 জন সামরিক কর্মকর্তা কিন্তু তার নিরলস চেষ্টায়, আন্তরিক চেষ্টায় তারা এখন জেল হাজতে আছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, অফিসিয়ালি তারা মানবতা বিরোধী অপরাধ করেছেন, গুম খুনের সঙ্গে তারা যুক্ত হয়েছেন। বাংলাদেশে একটি অভূতপূর্ব ঘটনা ঘটেছে এবং এইটি ঘটিয়েছেন জনাব তাজুল ইসলাম। তার নিরলস প্রচেষ্টা, আন্তরিক প্রয়াস, সব কিছু সেখানে আমরা লক্ষ্য করেছি। তাই তাজুল ইসলাম সম্পর্কে যখন কোনো অভিযোগ আসে, দেশের মানুষ কিন্তু সেটি খতিয়ে দেখেন, সেই বিষয়ে কথা বলেন, চেষ্টা করেন বিষয়গুলো দেখতে। সো যখন তাজুল ইসলাম সম্পর্কে প্রথমবার অভিযোগ আসলো যে তিনি তার চেয়ারকে টাকা কামাবার ফাঁদে পরিণত করেছেন, সেটি করেছিলেন প্রসিকিউটর BM সুলতান মাহমুদ, তখনও সারা দেশে এটি নিয়ে কথা হয়েছিল। তখন জানা গেল অন্য বিষয়। আসলে BM সুলতান মাহমুদ নিজেই ছিলেন একজন ক্রিমিনাল প্রকৃতির মানুষ, অর্থাৎ অপরাধী কার্যক্রমে তিনি যুক্ত হয়ে পড়েছিলেন প্রসিকিউটর হয়েও, এবং সেই জন্য তাজুল ইসলাম তাকে ডিসিপ্লিন করেছিলেন বিভিন্ন সময়। আর তিনি ছিলেন তাজুল ইসলামের উপর বিরক্ত, ডিসিপ্লিনড হওয়ার কারণে। এর মধ্যে অন্যতম হলো তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে, তিনি তার স্ত্রীকে নির্যাতন করেছিলেন বিভিন্ন সময়। তার স্ত্রী শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হন, অ্যাসল্টও বলা যেতে পারে এটিকে, তার স্ত্রীকে অ্যাসল্ট করেছেন বিভিন্ন সময়। সুপ্রিম কোর্টের একজন নিরাপত্তা রক্ষীকে প্রহার করেছেন, গানম্যান দিয়ে ধরিয়ে নিয়ে তাকে প্রহার করেছেন। তো এইসব অভিযোগ তার বিরুদ্ধে আছে। তো এইসব কারণে আক্রোশবশত তিনি তাজুল ইসলামের বিরুদ্ধে এইসব অভিযোগগুলো করেছিলেন, এমনটি আমরা জানতে পেরেছি, এবং আমরা মোটামুটি কনভিন্সড যে এটি সম্ভব তার দ্বারা। তো এই যখন চলছিল, তখন নতুন করে আবার তাজুল ইসলামের বিরুদ্ধে কিছু অভিযোগ, আর সেই অভিযোগ এবার করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমানে বেসরকারি সেলের সমন্বয়ক মোহাম্মদ সম্রাট রুবায়েত, যিনি ABM ফজলে করিম চৌধুরীর মামলার অভিযুক্তা কিংবা অ্যাকিউজার। মামলাটি তিনিই করেছেন ট্রাইব্যুনালে। তো এখন তিনি কি অভিযোগটি আনলেন সেটি এখন আমাদের জানা দরকার। তো তার অভিযোগ হলো তাজুল ইসলাম কিছু অনিয়ম করেছেন। কিরকম? সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ দলীয় ABM ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরীর বিরুদ্ধেও মামলা আছে। তো থাকলেও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি। এই যে ফারাজ করিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো না, এই বিষয়ে অভিযোগ করেছেন মোহাম্মদ সম্রাট রুবায়েত। তিনি অভিযোগ করেছেন তাজুল ইসলাম তার চেয়ার ব্যবহার করে, তার ক্ষমতা ব্যবহার করে সাবেক সংসদ সদস্য ফজলে করিমের ছেলে ফারাজ করিম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেননি, বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করবার বিষয়টি আটকে দিয়েছেন। তিনি তার প্রভাব ব্যবহার করেছেন সেখানে, এই অভিযোগ করেছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সম্রাট। আচ্ছা, তো সম্রাট বলেছেন যে তার একটি ঘনিষ্ঠ চক্র আছে তাজুল ইসলামের, সিন্ডিকেট। এর মধ্যে আছেন যারা যারা আছেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম, মোহাম্মদ মিজানুল ইসলাম এবং তারেক আবদুল্লাহ।
এই তিনজনের সঙ্গে মিলে তিনি একটি চক্র তৈরি করেছিলেন, সিন্ডিকেট তৈরি করেছিলেন। এই সিন্ডিকেট কোনো কিছুর বিনিময়ে ব্যক্তিগত লাভের জন্যে এই ফারাজ করিম চৌধুরীকে গ্রেপ্তার করেননি বা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে দেননি। এই সুস্পষ্ট অভিযোগ তিনি করেছেন। আর ইন্টারেস্টিংলি এই অভিযোগগুলো তিনি করেছেন গত 25 ফেব্রুয়ারি। এখন যিনি বিএনপি দলীয় চিফ প্রসিকিউটর আছেন জনাব আমিনুল ইসলাম, তার কাছে তিনি অভিযোগগুলো করেছেন তাজুল ইসলামের বিরুদ্ধে। আচ্ছা, আর ফজলে করিম চৌধুরী বিষয়ে যেই তদন্ত চলছিল, সেই তদন্ত প্রতিবেদন সাবমিট করবার কথা ছিল ট্রাইব্যুনালে গত সোমবার, বাট সেটি দীর্ঘায়িত হয়েছে, সাবমিট কোনো কারণে করা যায়নি। সেটি সাবমিট করা হবে আগামী 12ই এপ্রিল। তো বর্তমানে যিনি চিফ প্রসিকিউটর আছেন আমিনুল ইসলাম, তিনি জানিয়েছেন যে তদন্ত প্রতিবেদনে সব কিছু উঠে আসবে, সব বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে। এই মুহূর্তে তিনি তাজুল ইসলাম সম্পর্কে বা তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে বিশেষ কিছু বলতে রাজি হননি, এখনকার চিফ প্রসিকিউটরের কথা বলছি। তো এখন একটু খতিয়ে দেখতে হবে তাজুল ইসলামের বিরুদ্ধে যে একে একে অভিযোগগুলো আসছে বা ট্রাইব্যুনালের বিরুদ্ধে, সেগুলোর পেছনে আসলে কোনো রহস্য লুকিয়ে আছে। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু পুনর্গঠিত একটি ট্রাইব্যুনাল। শেখ হাসিনা এই ট্রাইব্যুনালের মাধ্যমেই এই ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্টের মতো ব্যবহার করে হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষকে শাস্তি দিয়েছেন। বাট অন্তর্বর্তীকালীন সরকার, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যখন ক্ষমতায় আসে, তারা কিন্তু তার ট্রাইব্যুনালটিকে পুনর্গঠন করেছে এবং আন্তর্জাতিক মান বজায় রাখবার চেষ্টা করেছে। তো সেই ট্রাইব্যুনালে বিচার হচ্ছে বা হয়েছিল, হাসিনার মৃত্যুদণ্ডাদেশ হয়েছে, তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড হয়েছে, আর সর্বসাকুল্যে 3টি মামলা রায় হয়েছে ট্রাইব্যুনালে। তো দেখা যাচ্ছে এই ট্রাইব্যুনাল কোনো না কোনোভাবে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। এখন নানা মহলে প্রশ্ন দেখা দিয়েছে, ট্রাইব্যুনাল কি ইচ্ছাকৃতভাবে কোনো মহল প্রশ্নবিদ্ধ করছে? এই প্রশ্নটি কিন্তু উঠেছে। বিশেষভাবে যখন বিএম সুলতান যেই অভিযোগ করেছিলেন, সেটি টিকল না, তার নিজের থলের বিড়াল আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করলো। তাহলে বোঝা গেল সেটি একটি ষড়যন্ত্র ছিল। সুলতান মাহমুদ, বিএম সুলতান মাহমুদ, সাইমন রেজা তালুকদারের যেই অভিযোগ, তার বিষয়ে 1 কোটি টাকা ঘুষ দাবি করা অভিযুক্তের পরিবারের কাছ থেকে, তো সেইটি ব্যক্তিগত অপরাধ এবং এখনো অপরাধ কিনা আমরা জানি না। তার বিরুদ্ধে অভিযোগ আনিত হয়েছে, তদন্ত চলছে। তদন্তে যদি বেরিয়ে আসে তিনি অভিযুক্ত হবেন এবং এটি একজন ব্যক্তি অভিযুক্ত হবেন, ট্রাইব্যুনাল কিন্তু অভিযুক্ত হবে না। যদিও এখনকার চিফ প্রসিকিউটর জনাব আমিনুল ইসলাম এই সাইমন রেজা তালুকদারের কাহিনী পত্রিকায় আসার পর তিনি বলেছিলেন আদালত পুরো বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হলো। না, বিষয়টি এরকম না। প্রতিনিয়তই কোনো না কোনো আদালতে, নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত, অনেক বিচারকের বিরুদ্ধে অভিযোগ আসে, নির্দিষ্ট বিচারকের বিরুদ্ধে নির্দিষ্ট মামলায়। সেই জন্যে পুরো বিচার ব্যবস্থা, পুরো আদালত প্রশ্নবিদ্ধ হয় না। আমিনুল ইসলাম এই কথাটি ঠিক বলেননি, সঠিক বক্তব্য না এটি। তো এনিওয়ে, সাইমন রেজা তালুকদার যদি অপরাধ করে থাকেন, তার সে অডিও ক্লিপগুলো সত্য হয়, তাকে সাজা দিতে হবে। সর্বোচ্চ সাজা তার দাবি করছি। একজন ব্যক্তি, একজন প্রসিকিউটর সাজা পাবেন, ট্রাইব্যুনাল না। আচ্ছা, তো এখন কথা হলো তাজুল ইসলামের বিরুদ্ধে আনিত প্রথম অভিযোগ, সেইটি খারিজ হয়ে গেল। কেন? কারণ সেই অভিযোগকারী ব্যক্তি নিজেই অভিযুক্ত বিভিন্ন কারণে। আর এখন তার বিরুদ্ধে যে অভিযোগ আনলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, এখন কথা হলো এখন কেন এই অভিযোগ? তিনি আরও অভিযোগে বলেছেন, বিস্তারিত লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। সেখান থেকে যতদূর জানা গেছে, তিনি বলেছেন চট্টগ্রামের ঘটনায় ট্রাইব্যুনালের তদন্তে, যখন তদন্ত চলছিল সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে 2024 জুলাইয়ের কথা বলছি, 16 জুলাই এবং 18 জুলাই, সেই বিষয়ে সেই হত্যাকাণ্ড যখন সেখানে সংঘটিত হয়েছিল, ছাত্রদের উপর গুলি, সেই মামলায় 55 জন সাক্ষ্য দিয়েছে এবং 55 জনই নাকি ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরীর সম্পৃক্ততা পেয়েছে সেই হত্যাকাণ্ডে বা ছাত্র মিছিলে হামলায়। 55 জন সাক্ষ্য দিয়েছে ট্রাইব্যুনালে, আইসিটিতে। তো সম্রাট বলবার চেষ্টা করেছেন 55 জনের সাক্ষ্য অগ্রাহ্য করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি। তো এখন কথা হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, যথেষ্ট সাহসী যুবক আমি বলবো, তো তিনি কেন তখন সাংবাদিক সম্মেলন করেননি? তিনি একা ছিলেন না, তার সঙ্গে পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে, তার সঙ্গে এনসিপিও থাকবে, তার সঙ্গে সবার থাকবার কথা, পুরো দেশের মানুষের থাকবার কথা, এবং আমরা আছি তার সঙ্গে। তার যৌক্তিক দাবিগুলো আদায় করবার জন্যে, তার পক্ষে কণ্ঠ দেবার জন্য আমরা আছি, প্রতিবাদ করবার জন্য।
তাহলে তিনি কেন এত সাহস তিনি পেয়েছেন যে 5 বারের সংসদ সদস্য আওয়ামী গুন্ডা, একজন সন্ত্রাসী বলতে গেলে, তিনি যে কোনো কিছুই ঘটাতে পারেন, সম্রাটের জীবন নাশও তিনি করতে পারেন, এই আশঙ্কা আছে। তাহলে তারপরও তার বিরুদ্ধে তিনি অ্যাকিউজার হয়েছেন, অভিযোগকারী হয়েছেন। তাহলে এই সাহসী ছেলেটি যখন তাজুল ইসলাম 55 জনের সাক্ষ্য গ্রাহ্য করে সেই সংসদ সদস্যের ছেলে ফরাজ করিমকে অভিযুক্ত করলেন না, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন না, তখন সাংবাদিক সম্মেলন করতে পারতেন সম্রাট, করেননি কেন? তখনই মিডিয়ায় যেতে পারতেন, যাননি কেন? তো এই প্রশ্নগুলো কিন্তু থেকে যাচ্ছে। আর যাদের কথা বলা হয়েছিল তাজুল ইসলামের নেক্সাস, গাজী মনোয়ার হোসাইন, মিজানুল ইসলাম, তারেক আবদুল্লাহ, তারা বলেছেন তারা এই মামলার সঙ্গে যুক্তই না। তারা ট্রাইব্যুনালের প্রসিকিউটর, অন্য কাজ করছেন, অন্য মামলায় তারা ট্যাগড, কিন্তু এই বিশেষ মামলায় ফজলে করিম চৌধুরীর মামলায় তারা যুক্ত না। এইটিও সন্দেহের উদ্রেক করছে, তারা এই মামলাতে যুক্ততাই নেই তাদের। তাহলে তাদের বিরুদ্ধে কিসের অভিযোগ? তারা কিসের সিন্ডিকেট? অন্তত এই মামলায় তারা তো কোনো সিন্ডিকেট না, হতে পারে না। আচ্ছা, এর মধ্যে প্রসিকিউটর তারেক আবদুল্লাহ বলেছেন যে একদিন সম্রাট ট্রাইব্যুনালে গিয়ে উচ্চবাচ্য করছিলেন, ট্রাইব্যুনালে গিয়ে প্রসিকিউটরদের বলছিলেন যে আমরা তালিকা দিয়েছি 15 জনকে গ্রেপ্তার করতে হবে, আপনারা 14 জনকে কেন করেছেন, 15 জনকে না কেন? তখন তারেক আবদুল্লাহ তাকে শাসাবার চেষ্টা করেছেন, ডিসিপ্লিন করবার চেষ্টা করেছেন যে এইটি আপনি বলে দিবেন না আমরা কয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করব, মামলা করতে পারবেন, আপনারা অভিযোগ করতে পারবেন, তদন্ত করা, গ্রেপ্তারি পরোয়ানা জারি করা, ফাইনাল রিপোর্ট দেওয়া, এগুলো আমাদের কাজ, আপনাদের কাজ না, আপনি এই বিষয়ে ডিকটেট করবেন না। তার সঙ্গে তর্কের মতো হয়েছিল সম্রাটের, এই তথ্যটা আমরা জানতে পেরেছি। তো যুক্তি সে কথাই বলে, তারা যদি এই মামলার কেউ না হন তাহলে তাদের পক্ষে এখানে সিন্ডিকেট করে এখান থেকে কিছু সুবিধা নেওয়া, কাউকে গ্রেপ্তারি পরোয়ানা থেকে বাদ দেওয়া, এই বিষয়গুলো কিন্তু ঘটছে না। তো তার ভূমিকা নিয়েও কিন্তু এখন সন্দেহ দেখা দিয়েছে। সো এনিথিং ইজ পসিবল, কাউকে আমরা সন্দেহের ঊর্ধ্বে রাখি না। প্রিয় দর্শক শ্রোতা, ঘটনা এই পর্যন্ত গড়িয়েছে এবং আমাদের চোখ কান খোলা রাখতে হবে। এখন আমাদের মনে হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকে কেউ করাচ্ছে কিনা এরকম অভিযোগ ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করবার জন্য, তথা যেই রায়গুলো অতীতে হয়েছে 3টি মামলার, বিশেষভাবে হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ, সেই রায়কে প্রশ্নবিদ্ধ করবার জন্য কোনো মহল ভেতর থেকে ষড়যন্ত্র করছে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু আসে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।